এনসিইআরটি বায়োলজি 11-এর চ্যাপ্টার 2 যেটা ছিল জীবের শ্রেণীবিন্যাস, তার ক্লাস নম্বর 2 আজকে শুরু হবে। ক্লাস নম্বর 2 ফার্স্ট ক্লাস আমাদের হয়ে গেছে, প্রথম ক্লাস হয়ে গেছে। আজকে সেকেন্ড ক্লাস থেকে আমরা শুরু করব। প্রথম ক্লাসে আমরা মনেরা পর্যন্ত পড়ে নিয়েছি, এবারে আমরা প্রতিষ্ঠা থেকে পড়া শুরু করব। ওকে, চলো পড়া শুরু করি। 2 নম্বর ক্লাস আমাদের চলবে আজকে। অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাস, আজকে আমরা জীবের শ্রেণীবিন্যাসের ক্লাস নম্বর 2 শুরু করব। তো যা যাক, প্রথম ক্লাসে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে রাজ্য মনেরা আমরা আলোচনা করে নিয়েছি। এখন যেটা আলোচনা করব সেটা কি না রাজ্য প্রতিষ্ঠা। তো রাজ্য প্রতিষ্ঠাতে আমরা যেটা আলোচনা করব, দেখো আমি এর দাগ দিয়েছি, তোমরা সেটা অবশ্যই বইতে দাগ দেবে। সমস্ত এককোষী ইউক্যারিওটিক জীবের এই রাজ্যভুক্ত করা হয়েছে, সেটা আমি আগেও লিখে দিয়েছি। এককোষী ইউক্যারিওটিক জীবেরা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত। এবারে দেখো এইখানে প্রতিষ্ঠাকে ভাগ করা হয়েছে ক্রাইসোফাইটা, ডিনোফ্লাজেলেটস বা ডাইনোফ্লাজেলেটস, ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ড এবং আদ্যপ্রাণীতে। তাহলে আমরা কি দেখলাম যে সমগ্র প্রতিষ্ঠা রাজ্যটাকে ভাগ করা হয়েছে আরো কতগুলো ভাগে। কি কি? ক্রাইসোফাইটা, ডিনোফ্লাজেলেট, ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ড এবং আদ্যপ্রাণীতে ভাগ করা হয়েছে। এবারে চলে আসবো, দেখো এইখানে দেখো প্রতিষ্ঠা রাজ্যভুক্ত জীবেরা কোষের সংযুক্তিকরণের মাধ্যমে অযৌন জনন এবং জাইগোট সৃষ্টির মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। কিন্তু আমি এক্ষুনি একটু আগে আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম, আগের ক্লাসে আমি কি দেখিয়েছি না দেখিয়েছি কি না যারা মনেরা তারা সংযুক্তিকরণের মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। কিন্তু এটা মনে রাখতে হবে প্রতিষ্ঠা যারা তারা সংযুক্তিকরণ অর্থাৎ কনজুগেশনের মাধ্যমে তারা অযৌন জনন সম্পন্ন করে, আর জাইগোট সৃষ্টির মাধ্যমে তারা কি করে যৌন জনন সম্পন্ন করে। প্রথমে চলে যাব ক্রাইসোফাইটাতে। দেখো ডায়াটম এবং সোনালী শৈবাল এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সোনালী শৈবাল যেহেতু এদের কি থাকে না জ্যান্থোফিল বলে একটি রঞ্জক থাকে, সেহেতু এরা কিন্তু সোনালী। বোঝা গেল কি বললাম? এবারে চলেছে এরা আণুবীক্ষণিক এবং জলের স্রোতে নিষ্ক্রিয়ভাবে ভাসমান অবস্থায় থাকে, যাদের প্ল্যাঙ্কটন বলা হয়। এদের বেশিরভাগই সালোক সংশ্লেষে সক্ষম। ডায়াটমের কোষ প্রাচীর এমন দুটি পাতলা অধিক্রমণযোগ্য খোলক দ্বারা গঠিত হয় যারা সাবানের বাক্সের মতো একটি অপরটির খাপে আটকে থাকে। এই কোষ প্রাচীর সিলিকার আস্তরণ থাকায় এই কোষ প্রাচীরগুলি ধ্বংসপ্রাপ্ত হয় না। অর্থাৎ ডায়াটমের কোষ প্রাচীর গঠিত হয় সিলিকা দ্বারা, এবং এই যে কথাটা বলা আছে দুটি পাতলা অধিক্রমণযোগ্য খোলক দ্বারা ঢাকা থাকে, যাকে সাবানের বাক্সের মতো লাগে। কেমন লাগে বোর্ডটা দেখো। অর্থাৎ এখানে আমি বলে দিয়েছিলাম যে কেমন লাগবে না ডায়াটমের ক্ষেত্রে দেখো একটা যে খোল সেই একটা খোল ছোট হবে আর একটা খোল কিন্তু বড় হবে। অর্থাৎ যে বড় খোলটাকে বলা হচ্ছে এপিথেকা আর নিচের খোলটাকে বলা হচ্ছে হাইপোথেকা। তাহলে উপরটাকে বলছে, উপরে দেখো উপরটা হচ্ছে একটা বড় খোলের মতো মানে কি চাপার মতো, আর নিচেরটা হচ্ছে একটা বাক্সের মতো, টিফিন বাক্সের মতো হবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে এপিথেকা এবং হাইপোথেকা। নেক্সট চলে আসি আমরা। দেখো কোটি কোটি বছর ধরে এই ডায়াটমের কোষ প্রাচীরগুলো জমা হয়ে ডায়াটমীয় মৃত্তিকা গঠন করে। এই মৃত্তিকা দানাদার হওয়ায় এটি পালিশ করার কাজে, তেল ও সিরাপ পরিস্রাবনের কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ এইগুলো দিয়ে মেনলি আরো একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে কি বিভিন্ন বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। ডায়াটমের সমুদ্রের মুখ্য উপাদান, দেখো ভালো করে দেখো, ডায়াটম সমুদ্রের মুখ্য উৎপাদক রূপে গণ্য করা হয়। তাহলে এদের সালোক সংশ্লেষ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হয়, সেই জন্য এদেরকে বলা হচ্ছে মানে এদের সংখ্যাটাও বেশি এবং প্রচুর সালোক সংশ্লেষ করতে পারে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে মুখ্য উৎপাদক রূপে গণ্য করা হচ্ছে কোথাকার সমুদ্রের। নেক্সট পেজে আমরা চলে যাব।
নেক্সট পেজে দাগ দাও, দেখবে ডিনোফ্ল্যাজেলেট। এদের দেহে উপস্থিত প্রধান রঞ্জকের উপস্থিতির কারণে এদের হলুদ, সবুজ, বাদামি, নীল অথবা লাল বর্ণের হয়। এদের কোষ প্রাচীরের বহিঃপৃষ্ঠে সেলুলোজ নির্মিত শক্ত প্লেট রয়েছে। এদের বেশিরভাগ দেহেই দুটো ফ্ল্যাজেলা রয়েছে, একটি লম্বালম্বি ভাবে এবং একটি আড়াআড়ি ভাবে প্রাচীরের প্লেটগুলোর মধ্যকার ভাঁজ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে একটা ফ্ল্যাজেলা উৎপন্ন হবে আড়াআড়ি, একটা লম্বালম্বি, অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। প্রায়শই লাল ডিনোফ্ল্যাজেলেট, যাকে বলা হচ্ছে গ্যানুক্সিলা, এরা দ্রুত হারে বংশবৃদ্ধি করতে পারে, যার ফলস্বরূপ সমুদ্রের উপরিতলে পুরোপুরি লাল দেখায়, অর্থাৎ লাল জোয়ার, যাকে রেড টাইড বলা হয়। এই গোষ্ঠীভুক্ত বিশাল সংখ্যক জীব নিঃসৃত বিষাক্ত পদার্থ অন্যান্য সামুদ্রিক প্রাণীদেরকে যেমন মৎস্যকুলকে মেরে ফেলতে পারে, অর্থাৎ এটা টক্সিন রিলিজ করে। এবারে চলে যাব ইউগ্লিনয়েড। ইউগ্লিনয়েড, আমরা ইউগ্লিনা নাম অনেকবার শুনেছি, সেই ইউগ্লিনা হচ্ছে ইউগ্লিনয়েডের অন্তর্গত। কোষ প্রাচীরের পরিবর্তে, দেখো ভালো করে, কোষ প্রাচীরের পরিবর্তে এদের প্রোটিন সমৃদ্ধ একটি স্তর দেখা যায়, যাকে বলা হচ্ছে পেলিকল। পেলিকলের উপস্থিতির জন্যই এদের দেহটি নমনীয় হয়। এদের দুটো ফ্ল্যাজেলা রয়েছে, একটা ছোট এবং একটা বড়। যদিও সূর্যালোকের উপস্থিতিতে, খুব ইম্পর্টেন্ট লাইন এটা, সূর্যালোকের উপস্থিতিতে এরা সালোক সংশ্লেষে সক্ষম, তথাপি সূর্যালোকের অভাবে এরা পরভোজীর মতো আচরণ করতে পারে, অর্থাৎ এরা দু রকমের পুষ্টি সম্পন্ন করতে পারে, একটা স্বভোজী পুষ্টি এবং একটি পরভোজী পুষ্টি সম্পন্ন করতে পারে। মজার বিষয় হলো এই যে ইউগ্লিনয়েডের দেহে উপস্থিত রঞ্জক পদার্থগুলো উন্নত উদ্ভিদের দেহে উপস্থিত রঞ্জক পদার্থের মতোই হয়ে থাকে, এই জন্য এরা সালোক সংশ্লেষ করতে পারে। আশ্চর্যের বিষয়, এরা যখন আলো থাকবে তখন এরা সালোক সংশ্লেষ করতে পারছে, ফলে স্বভোজী, যখন আলোক নেই তখন এটা পরভোজীর মতো আচরণ করছে। নেক্সট চলে যাব স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড কি না, স্লাইম মোল্ড হলো মৃতজীবী প্রতিষ্ঠা। তাহলে আমাদের যদি বলা হয় একটা মৃতজীবী প্রতিষ্ঠার নাম বলো, আমরা বলবো স্লাইম মোল্ড। অনুকূল পরিবেশে এরা দলবদ্ধ হয়ে প্লাজমোডিয়াম নামক বিশেষ গঠন তৈরি করে। প্লাজমোডিয়াম মানে হচ্ছে কি, যেখানে একাধিক নিউক্লিয়াস থাকবে একটি কোষের মধ্যে। অনুকূল পরিবেশে এরা দলবদ্ধ হয়ে প্লাজমোডিয়াম নামক বিশেষ গঠন তৈরি করে, যা বৃদ্ধি পায় এবং কয়েক ফুট জায়গা জুড়ে বিস্তার লাভ করে। প্রতিকূল পরিবেশে ওই প্লাজমোডিয়াম বিভেদিত হয় এবং এদের শীর্ষভাগে রেণু বহন করে। তাহলে প্রতিকূল পরিবেশে কি হয় না, প্লাজমোডিয়ামটা বিভেদিত হয়ে যায়, কিন্তু অনুকূল পরিবেশে প্লাজমোডিয়াম গঠিত হয়। এই রেণুগুলো প্রকৃত কোষ প্রাচীর যুক্ত হয়। ভালো করে একটা অনেকবার প্রশ্ন দিয়েছে যে এই রেণুগুলো কিন্তু প্রকৃত কোষ প্রাচীর যুক্ত হয়। এই অবস্থায় রেণুগুলো খুবই প্রতিরোধক্ষম, অর্থাৎ বিভিন্ন যাকে বলা যায় প্রতিকূল পরিবেশকে ওভারকাম করতে পারে, অর্থাৎ আনফেভারেবল কন্ডিশনকে এরা ওভারকাম করতে পারে এবং বহু বছর ধরে অত্যন্ত প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে সক্ষম হয়, অর্থাৎ এরা প্রতিকূল পরিবেশে কিন্তু বেঁচে থাকতে সক্ষম হচ্ছে। এবারে আমরা চলে আসবো লাস্ট যে গ্রুপটা রয়েছে প্রোটিস্টা, সেটা হচ্ছে প্রোটোজোয়ান্স। হ্যাঁ, এই প্রোটোজোয়ান্সকে আগে প্রাণী রাজ্যের মধ্যে ধরা হতো। এদেরকে প্রাণীকুলের আদি পূর্বপুরুষ রূপে গণ্য করা হয়, যেটা আমি এখনই বলছিলাম, এদেরকে প্রাণী কুলের আদি পূর্বপুরুষ রূপে গণ্য করা হচ্ছে। প্রোটোজোয়ানদেরকে 4টি প্রধান গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। কি কি? প্রথমে বলা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়া, অর্থাৎ এদের কি রয়েছে না, এদের রয়েছে কি না ক্ষণপদ রয়েছে। 2 নম্বরে কি বলা হবে, ফ্ল্যাজেলা যুক্ত বা ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া। 3 নম্বরে বলা হচ্ছে সিলিয়েটেড বা সিলিয়া যুক্ত প্রোটোজোয়া, এবং আরো একটা জিনিস রয়েছে 4 নম্বরে, দেখো স্পোরোজোয়ান্স। তাহলে 4 নম্বরে হচ্ছে কি স্পোরোজোয়ান্স। তাহলে আমরা মোটামুটি ভাগগুলো দেখতে পেলাম, কার ভাগগুলো, আমাদের প্রোটোজোয়ান্সের যে ভাগগুলো রয়েছে সেগুলো দেখতে পেলাম। তাহলে প্রথম ভাগে চলে আসি। প্রথম ভাগ হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়া, অর্থাৎ এরা অ্যামিবা তার উদাহরণ হবে। এদের ক্ষণপদ বা সিউডোপোডিয়ার সাহায্যে এরা কি করতে পারে না, এরা হচ্ছে গমন করতে পারে। এদের হচ্ছে ক্ষণপদ বা সিউডোপোডিয়ার মাধ্যমে এর এক জায়গা থেকে অপর জায়গায় চলে যেতে পারে। 2 নম্বর হচ্ছে সামুদ্রিক প্রোটোজোয়ানদের দেহের বহিঃপৃষ্ঠে সিলিকার খোলক রয়েছে, অর্থাৎ যারা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়া তাদের ক্ষেত্রে অ্যামিবয়েড যারা তাদের ক্ষেত্রে সামুদ্রিক প্রোটোজোয়ান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি রয়েছে না,
তাদের বহিঃপৃষ্ঠে সিলিকার খোলক রয়েছে। এছাড়া এদের কেউ কেউ আবার পরজীবী হতে পারে, যেমন অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, যেটা আমাদের আমাশয় রোগ সৃষ্টি করে। এবারে ফ্ল্যাজেলা বিশিষ্ট প্রোটোজোয়া অর্থাৎ ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া, এই গোষ্ঠীভুক্ত জীবেরা স্বাধীনজীবী বা পরজীবীও হতে পারে। এদের দেহে ফ্ল্যাজেলা থাকে, তাহলে এদের দেহে ফ্ল্যাজেলা থাকে বলেই ফ্ল্যাজেলেটেড। আর তাদের দেহে কি থাকে না সিউডোপোডিয়াম থাকে, সেজন্য অ্যামিবয়েড বলা হচ্ছে। এবারে চলে এসো, এর উদাহরণ হচ্ছে ফ্ল্যাজেলেটেড ঘুম রোগ সৃষ্টি করে যে, তার নাম হচ্ছে কি ট্রাইপোনোসোমা, যে ঘুম রোগ সৃষ্টি করে। স্লিপিং সিকনেস রোগ সৃষ্টি করে, তার উদাহরণ হচ্ছে কি বললাম, এটা কার উদাহরণ? ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ার উদাহরণ। এবারে সিলিয়েটেড, আমরা জানি সবাই পড়েছি মাধ্যমিকে, প্যারামেসিয়াম, যাদের সিলিয়া রয়েছে। সিলিয়াযুক্ত প্রোটোজোয়া এরা জলজ এবং দেহে হাজার হাজার সিলিয়ার উপস্থিতির কারণে এরা সক্রিয়ভাবে সঞ্চারণশীল হয়। তাদের দেহে একটি নালী বা গুলেট বর্তমান, যা কোষীয় তরলের বাইরে উন্মুক্ত থাকে। সরাসরি সিলিয়ায় সমন্বিত চলনের ফলে জল সহ খাদ্যনালী বা গুলেটে প্রবেশ করে। মানে কি, যে এই চলনের ফলে জল কি করে না খাদ্যনালীর ভিতরে চলে আসে। এখানে সহটা না দিলেই ভালো হয়, তুমি যেটা না দেওয়া অবস্থায় পড়বে। এর ফলে জল কি হচ্ছে খাদ্য সহ, এখানে খাদ্য সহ দিলে আরো ভালো হয়। জল খাদ্য সহ খাদ্যনালী বা গুলেটে প্রবেশ করে, অর্থাৎ সিলিয়ার চলনের ফলে এরা জল থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। উদাহরণ প্যারামেসিয়াম বলেছি আমি। তারপরে রয়েছে কি স্পোরোজোয়ান্স। এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জীবটি হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভক্স বা ম্যালেরিয়া জীব, যারা ম্যালেরিয়া রোগটা সৃষ্টি করতে পারে। তাহলে স্পোরোজোয়ান্সের উদাহরণ কি রয়েছে না প্লাজমোডিয়াম, যা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। প্লাজমোডিয়াম উদাহরণ মনে রাখতে হবে, প্লাজমোডিয়াম। এরপরে আমরা চলে যাব যে 3 নম্বর যেটা রয়েছে, তার নাম হচ্ছে ছত্রাক, রাজ্য ছত্রাক, কিংডম ফাঞ্জাই বা ফাঙ্গি। সরিষা পাতার উপরে যে সাদা ছোপ জন্মায়, তার কারণ হচ্ছে পরজীবী ছত্রাকের সংক্রমণ। ইস্টের মতো কিছু এককোষী ছত্রাক রুটি ও মদ প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এখানে একটা কথা বলে রাখি, ছত্রাক মানে অনেকগুলো কোষ দিয়ে গঠিত হবে ছত্রাক মানে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ইস্ট, যে হচ্ছে একটা মাত্র কোষ দিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ আমরা কি জানি যে উদ্ভিদ মানে অর্থাৎ প্ল্যান্টি, ফাঞ্জাই এবং হচ্ছে অ্যানিমেলিয়া যারা হচ্ছে বহুকোষী, কিন্তু ইস্ট হচ্ছে এমন এক ধরনের ছত্রাক কি না সে হচ্ছে এককোষী ছত্রাক। এবারে বলছে গমের মরিচারোগ সৃষ্টিকারী ছত্রাক হচ্ছে পাকসেনিয়া। পাকসেনিয়া গ্রামিনিস ট্রিটিসি বলা হয়। কার জীবাণু না গমের মরিচারোগের জীবাণু। অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয় পেনিসিলিয়াম নামক ছত্রাক। এছাড়া হয়েছে কি না হচ্ছে টেট্রামাইসিন যেটা রয়েছে, টেট্রাহাইক্লিন, টেট্রামাইসিন, এই সমস্ত যে অ্যান্টিবায়োটিক গুলো পাওয়া যায় স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া যায়। এবারে হচ্ছে কি ছত্রাকের বিস্তৃতি সর্বত্র, অর্থাৎ যে কোনো জায়গাতে তুমি ছত্রাককে পাবে। এরা কোথায় জন্মায় না, এরা এখানে অনেকবার প্রশ্ন দিয়েছে, এরা উষ্ণ এবং আর্দ্র স্থানে বেড়ে উঠতে পছন্দ করে। উষ্ণ এবং আর্দ্র স্থানে বেড়ে উঠতে পছন্দ করে। এরপরে চলে যাব আমরা এককোষী ছত্রাক ইস্ট ব্যতীত, যেটা আমি এক্ষুনি বলেছিলাম সেটা এখানে দেওয়া আছে। দেখো, এককোষী ছত্রাক ইস্ট ব্যতীত অন্য সব ছত্রাক সূত্রাকার গঠন বিশিষ্ট হয়। অর্থাৎ এককোষী তো এরা, সেই জন্য সূত্রাকার নয়, এটা এককোষী সূত্রাকার নয়, কিন্তু অন্যান্য যে ছত্রাকগুলো সেটা সূত্রাকার। এদের দেহ দীর্ঘ সরু সুতোর মতো অনুসূত্র দ্বারা গঠিত হয়, আর এই অনুসূত্রগুলোকে বলা হচ্ছে হাইফি বা হাইফা। এবারে বহু বচনে বলা হচ্ছে কি হাইফি, আর এক বচনে বলা হবে হাইফা। অনেকগুলো হাইফি জালককে কি বলা হয় মাইসেলিয়াম বলে। মাইসেলিয়াম অর্থাৎ অনেকগুলি হাইফা, যখন অনেকগুলি হাইফি যখন কি হচ্ছে, হাইফা হচ্ছে এক বচনে, হাইফি বহু বচনে, অনেকগুলি হাইফি যখন একসঙ্গে জট পাকিয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে মাইসেলিয়াম। এক্ষেত্রে কিছু হাইফি বহু নিউক্লিয়াস সমন্বিত হতে পারে, অর্থাৎ একের বেশি নিউক্লিয়াস থাকতে পারে। সাইটোপ্লাজম পরিপূর্ণ প্রস্তপাকার বিহীন নালিকা, যাদের সিনোসাইটিক হাইফা বলে। আমরা জানি অবশ্যই যে একটি কোষের মধ্যে যখন একাধিক নিউক্লিয়াস থাকবে তখন তাকে বলা হচ্ছে সিনোসাইটিক হাইফা। এবারে সিনোসাইটিক হাইফি বলা হচ্ছে এক বছরে। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন ও পলিস্যাকারে নির্মিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ কি বলা হচ্ছে, এদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হচ্ছে, কাইটিন দ্বারা গঠিত হচ্ছে। ঠিক আছে, এরপরে চলে আসবো কি কিছু ছত্রাক শৈবালের সঙ্গে মিথ্যজীবী রূপ থেকে লাইকেন গঠন করে। অর্থাৎ কিছু কিছু ছত্রাক শৈবালের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে, লাইকেন গঠন করছে। আবার কিছু ছত্রাক উন্নত উদ্ভিদের মূলের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে, মিথ্যজীবী মাইকোরাইজা গঠন করছে। মাইকোরাইজা গঠন করছে। এরা বিভিন্ন ধরনের রেণু উৎপন্ন করতে পারে, যেমন কনিডিয়া,
কনিডিয়া, স্পোরাঞ্জিও রেণু বা চলরেণু সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করতে পারে। কি কি তৈরি হতে? কনিডিয়া, স্পোরাঞ্জিও রেণু, চলরেণুর মাধ্যমে এরা কি সৃষ্টি করতে পারে? অযৌন জনন সম্পন্ন করতে পারে। উস্পোর, অ্যাসকোস্পোর এবং ব্যাসিডিওস্পোরের মাধ্যমে উস্পোর, অ্যাসকোস্পোর ও ব্যাসিডিওস্পোরের মাধ্যমে এরা যৌন জনন সম্পন্ন করতে পারে। বিভিন্ন ধরনের রেণু যে সুনির্দিষ্ট অঙ্গে উৎপন্ন হয় তাদের ফ্রুট বডি বলা হচ্ছে। অর্থাৎ এই রেণুগুলো যে সুনির্দিষ্ট অঙ্গে উৎপন্ন হচ্ছে তাকে আমরা কি বলছি? ফ্রুট বডি। এদের যৌন জনন চক্রে 3টি ধাপ থাকে। কি কি ধাপ থাকে? না প্রথমে হচ্ছে কি না প্রোটোপ্লাজমের মিলন, তারপরে হচ্ছে কি নিউক্লিয়াসের মিলন, তারপরে হচ্ছে কি না জাইগোটের মিওসিসে বিভাজনের ফলে হ্যাপ্লয়েড রেণু উৎপাদন। তাহলে এদের যৌন জনন 3টি ধাপে সম্পন্ন হচ্ছে। কি কি 3টি ধাপে সম্পন্ন হচ্ছে? ভালো করে দেখো, প্রথমে মিলন হচ্ছে প্লাজমোগামী, তারপরে ক্যারিওগামী, তারপরে হচ্ছে হ্যাপ্লয়েড রেণু। তাহলে আমি দেখাচ্ছি, দেখো তোমরা যে কি কি বললাম, যে ছত্রাকের যৌন জনন 3টি ধাপে সম্পন্ন হচ্ছে। আমি ছবি এঁকে দেখাচ্ছি। কি কি ছবি দেখো, এটা লক্ষ্য করো। এটা হচ্ছে একটা কি বলেছে? সেল। এটা একটা সেল। তাহলে এর মধ্যেও নিউক্লিয়াস আছে, এর মধ্যেও নিউক্লিয়াস আছে। এবং মনে রাখতে হবে এরা কিন্তু ছত্রাক হচ্ছে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত। প্রথমে কি হবে না দুটো হচ্ছে প্রোটোপ্লাজম মিলিত হলো। তাহলে প্রথমে কার মিলন হলো? প্রোটোপ্লাজমে মিলন হলো। তাহলে এরকম কি বলবো আমরা? প্লাজমোগ্যামি। তাহলে 1 নম্বর স্টেপ হচ্ছে প্লাজমোগ্যামি। 2 নম্বরে কি হবে না 2 নম্বরে তুমি দেখতে পাবে প্লাজমোগ্যামির পরে দুটো নিউক্লিয়াস মিলিত হচ্ছে। তাহলে একে বলা হচ্ছে কি? ক্যারিওগ্যামি। আর তারপরে দেখতে পাবে কি হলো না দুটো যখন নিউক্লিয়াস মিলিত হলো তখন 2n হলো। আর ছত্রাক জানি আমরা হ্যাপ্লয়েড, সেজন্য মিওসিসের মাধ্যমে কি হবে না আবার তারা কি করতে পারবে? রেণু তৈরি করবে। আর রেণু তৈরি করবে মিওসিস রেণু। মিওসিসের মাধ্যমে কি হবে না হ্যাপ্লয়েড রেণু তৈরি হবে। অর্থাৎ এখানে লক্ষ্য করো যে কি বললাম? প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিসের মাধ্যমে রেণু উৎপাদন। ঠিক আছে? এরপরে আমরা চলে যাব, দেখো এখানে লক্ষ্য করো, তারপরে আমি দাগ দিয়েছি যে কি না ডাইক্যারিয়ন, এবং এই দশাটিকে ছত্রাকের ডাইক্যারিওটিক ফেজ বলে। অর্থাৎ যখন দেখবে কি যে একটা কোষের মধ্যে দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে তখন তাকে বলেছে ডাইক্যারিয়ন। এবং ওই দুটো নিউক্লিয়াস যখন পরস্পর মিলিত হয়ে গেল মানে যখন ক্যারিওগ্যামি হয়ে গেল, অর্থাৎ প্লাজমোগ্যামি। আমি আবার দেখাচ্ছি কি, দেখো লক্ষ্য করে, এটাকে বলা হচ্ছে কি প্লাজমোগ্যামি, এটাকে বলা হচ্ছে ক্যারিওগ্যামি। অর্থাৎ যখন দুটো নিউক্লিয়াসের মিলন হয়ে গেল, দেখো এখানে যখন আছে মিলন হয়নি তখন এটাকে বলেছি আমি কি ডাইক্যারিয়ন। ডাইক্যারিয়ন, কিন্তু এটাকে বলছি আমরা ডিপ্লয়েড। ভালো করে দেখো, ডিপ্লয়েড। তাহলে এটাকে আমরা বলছি ডাইক্যারিয়ন, এটাকে বলছি ডিপ্লয়েড। ডাইক্যারিয়ন কেন না দুটো নিউক্লিয়াস তখনও মিলিত হয়নি, n+n অবস্থায় আছে। ডাইক্যারিয়ন মানে n+n অবস্থায়, কিন্তু ডিপ্লয়েড মানে হচ্ছে 2n অবস্থায় তারা মিলিত হয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো কি বলে দিলাম ডাইক্যারিয়ন কি, ডিপ্লয়েড কি। পরবর্তী সময়ে মাতৃ নিউক্লিয়াস দ্বয় মিলিত হয়ে ডিপ্লয়েড কোষ গঠন করে এবং ছত্রাকের ফলদেহ বা ফ্রুট বডি গঠন করে। যেই ফ্রুট বডির মধ্যে কি হচ্ছে হ্রাস বিভাজন ঘটে এবং হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়। এবারে মাইসেলিয়ামের অঙ্গসংস্থান, রেণু সৃষ্টি এবং ফলদেহ গঠনের উপর ভিত্তি করে ছত্রাক রাজ্যটিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এবারে আমরা প্রত্যেকটা ভাগ সম্বন্ধে আলোচনা করব। ছত্রাক রাজ্যকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ফাইকোমাইসিটিস, ফাইকোমাইসিটিস। দ্বিতীয়টা হচ্ছে অ্যাসকোমাইসিটিস। 3 নম্বর হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস এবং 4 নম্বরে হচ্ছে ডিউটেরোমাইসিটিস। তাহলে আমরা ছত্রাক রাজ্যকে কটি ভাগে ভাগ করলাম? টোটাল ছত্রাক রাজ্যকে, সম্পূর্ণ ছত্রাক রাজ্যটিকে আমরা 4টি শ্রেণীতে ভাগ করব। ছত্রাক রাজ্য, ছত্রাক তাকে 4টি শ্রেণীতে আমরা ভাগ করব। সম্পূর্ণ ছত্রাক রাজ্যটিকে আমরা ভাগ করব 4টি শ্রেণীতে। কি কি 4টি শ্রেণীতে ভাগ করব? প্রথমটা হচ্ছে ফাইকোমাইসিটিস, দ্বিতীয়টিকে আমরা বলবো অ্যাসকোমাইসিটিস এবং 3 নম্বরটাকে বলছি ব্যাসিডিওমাইসিটিস এবং চতুর্থটাকে বলবো আমরা
ডিউটেরোমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস। তাহলে প্রথমটাকে আমরা ভাগ করছি কিসে? ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিস ছত্রাকের ক্ষেত্রে আমরা অনুসূত্রগুলো হাইফাগুলোকে কেমন দেখব না, এই হাইফাগুলো হচ্ছে সিনোসাইট, অর্থাৎ এখানে কোনো ব্যবধায়ক পর্দা কিন্তু নেই, ব্যবধায়িক প্রাচীর কিন্তু নেই। অ্যাসকোমাইসিটিসের ক্ষেত্রে আমরা কি দেখব? তাদের যে হাইফাগুলো দেখব সেখানে কি দেখব না, সেখানে আমরা দেখব কি যে ব্যবধায়ক পর্দা রয়েছে এবং প্রত্যেকটি কোষের মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে। এবং ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে আমরা কি দেখব না, দেখব কি যে এদের ক্ষেত্রেও ব্যবধায়ক পর্দা রয়েছে, কিন্তু ব্যবধায়ক পর্দার মাঝখানে একটা করে কি রয়েছে? ডলিপোর রয়েছে এবং সেখানেও তুমি দেখতে পাবে একটা করে নিউক্লিয়াস রয়েছে। তাহলে কি বললাম? এখানে কোনো ব্যবধায়ক পর্দা নেই, এখানে একটি করে সাধারণ ব্যবধায়ক পর্দা রয়েছে, আর এখানে যে ব্যবধায়ক পর্দা রয়েছে সেটা আবার পোর বা ডলিপোর, পোরটার নাম হচ্ছে ডলিপোর রয়েছে। এবারে যখন ডিউটেরোমাইসিটিসের ক্ষেত্রে আসবো, যখন কোনো ছত্রাকের আমরা যৌন দশা খুঁজে পাবো না, তখন তাকে আমরা একটা বিশেষ গ্রুপের মধ্যে ফেলবো যার নাম ডিউটেরোমাইসিটিস। ভালো করে মন দিয়ে শোনো, যখন আমরা যৌন দশা খুঁজে পেয়ে যাব তখন তাকে হয় আমরা ফাইকোমাইসিটিস, নাহলে অ্যাসকোমাইসিটিস, নাহলে ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে ফেলবো। কোনটা দেখে না, যদি আমি দেখি যে কোনো একটা ফাইকোমাইসিসের ক্ষেত্রে এখানে যৌন রেণু কি হবে না, যৌন রেণু হবে উস্পোর। কি তৈরি হবে? উস্পোর। আবার আমি যদি অ্যাসকোমাইসিটিস দেখি তাহলে হবে অ্যাসকোস্পোর। কি তৈরি হবে? অ্যাসকোস্পোর। আবার যদি ব্যাসিডিওমাইসিটিস দেখি তাহলে আমি দেখতে পাবো ব্যাসিডিওস্পোর। এগুলো সবগুলোই হচ্ছে যৌন রেণু। এইবারে আমি যখন যৌন জনন খুঁজে পাচ্ছি না তখন ডিউটেরোমাইসিটিস বলছি। যখন আমরা খুঁজে পাবো তখন আমরা দেখব কি হয় সেই ছত্রাকটা উস্পোর তৈরি করছে, নাহলে অ্যাসকোস্পোর তৈরি করছে, নাহলে ব্যাসিডিওস্পোর তৈরি করছে। যদি সে উস্পোর তৈরি করে তাহলে সে ফাইকোমাইসিটিসের আন্ডারে, যদি সে ব্যাসিডিওস্পোর তৈরি করে তাহলে সে ব্যাসিডিওমাইসিটিসের আন্ডারে, যদি সে অ্যাসকোস্পোর তৈরি করে তাহলে সে অ্যাসকোমাইসিটিসের আন্ডারে থাকবে। এই মোটামুটি মধ্যাকথা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এরপরে চলে আসে কি আছে, দেখো অ্যাসকোমাইসিটিস। প্রথমে চলে আসবো ফাইকোমাইসিটিস। মাইসিলিয়ামটি প্রস্থপ্রাকারবিহীন, আমি বলেছি বোর্ডে, এবং বহু নিউক্লিয়াস যুক্ত, যা সিনোসাইটিক প্রকৃতির। এরা জুস্পোর বা সচল বা অ্যাপ্লানোস্পার নিশ্চল রেণু সৃষ্টির মাধ্যমে অযৌনজনন সম্পন্ন করে। এই রেণুগুলো অন্তর্জনিষ্ণু, মানে কোনো একটা থলির ভেতরে বা দেহের ভেতরে উৎপন্ন হয়, রেণুস্থলীর অভ্যন্তরে থাকে। দুটি গ্যামেটের মিলনের ফলে একটি জাইগোস্পোর সৃষ্টি হয়। এই গ্যামেটগুলো অঙ্গ সংস্থানিকভাবে একই রকমের হলে তাদের আইসোগ্যামেট, এবং ছত্রাকটি আইসোগ্যামাস বলা হবে। গ্যামেটগুলি ভিন্ন রকমের হলে অ্যানাইসোগ্যামেট বা উগ্যামেট বলা হবে, এবং সংশ্লিষ্ট ছত্রাকটিকে বলা হবে অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস। কিছু পরিচিত ছত্রাক হচ্ছে মিউকর, রাইজোপাস, এইগুলো রয়েছে। আমি বলে দেই, মিউকর এবং রাইজোপাসকে বলা হচ্ছে ব্ল্যাক মোল্ড, কারণ এরা পাউরুটি, আচার, জ্যাম, জেলি এগুলো জন্মায় এবং কি করে কালো রঙের আস্তরণ সৃষ্টি করে। সেজন্য রাইজোপাসকে বা মিউকরকে আমরা বলবো ব্ল্যাক মোল্ড, এবং সরষা গাছের যে রোগ সৃষ্টি করে তার নাম হচ্ছে অ্যালভুম। এরপরে আমরা চলে আসবো অ্যাসকোমাইসিটিস। কোথায় চলে আসবো? অ্যাসকোমাইসিটিস। এখানে একটা কথা বলে দেই, যেটা আমি বোর্ডে বোর্ডার করবো, সেটা হচ্ছে আইসোগ্যামাস বা অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাসটা কি। দেখো আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস কি তোমরা যেটা জানতে হবে, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস ও উগ্যামাস। অর্থাৎ যখন যৌনজনন হচ্ছে, যদি দুটো গ্যামেটকে দেখা যায়, দুটো গ্যামেট একই রকমের দুটো গ্যামেট, তখন তাকে বলা হচ্ছে আইসোগ্যামাস। কিন্তু একটা গ্যামেট যখন একটু ছোট হয় আর একটা গ্যামেট যখন একটু বড় হয় তখন তাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। কিন্তু যখন একটা গ্যামেট নিশ্চল বৃহৎ আর একটা গ্যামেট ক্ষুদ্র সচল হয় তখন তাকে বলা হচ্ছে উগ্যামাস। তাহলে তখন এই গ্যামেটটাকে বলা হচ্ছে কি স্ত্রী গ্যামেট, এবং এই গ্যামেটটাকে বলা হচ্ছে পুংগ্যামেট। তাহলে এই ধরনের যে গ্যামেটের মিলন তাকে বলা হচ্ছে কি
তখন তাকে বলা হচ্ছে গ্যামাস, আর গ্যামেট গুলোর নাম হচ্ছে গ্যামেট। তখন এই ধরনের যে মিলনকে বলা হবে কি অ্যানাইসোগ্যামাস, আর তখন গ্যামেটের নাম হচ্ছে কি অ্যানাইসোগ্যামেট। এটাকে কি বলা হবে আইসোগ্যামাস, আর তাকে বলা হবে আইসোগ্যামেট। তাহলে আইসোগ্যামেট, অ্যানাইসোগ্যামেট এবং উগ্যামেট। ক্লিয়ার হলো ব্যাপারটা কি বললাম? ওকে, এরপরে আমরা চলে যাব লক্ষ্য করে যে অ্যাসকোমাইসিটিস। এদের সাধারণত কি বলা হয়? এদের সাধারণত বলা হয় স্যাক ফাঙ্গাই বা থলে ছত্রাক নামে পরিচিত। এই শ্রেণীর ছত্রাকগুলো বেশিরভাগই বহুকোষী, উদাহরণ হচ্ছে পেনিসিলিয়াম। তবে এই শ্রেণীর অন্তর্গত এককোষী ছত্রাক খুবই বিরল, উদাহরণ হচ্ছে ইস্ট স্যাক্কারোমাইসিস। একটাই রয়েছে, বিরল বলতে কি একটাই রয়েছে। এরপর আমরা চলে যাব কি কপ্রোফিলাস, অর্থাৎ যে সমস্ত ছত্রাকগুলো পশুর মলের উপরে জন্মায় তাদেরকে বলা হচ্ছে কপ্রোফিলাস ছত্রাক। হ্যাঁ, এবারে মাইসেলিয়ামটি শাখান্বিত প্রস্থপ্রাকার বিশিষ্ট অযৌন রেণুগুলোকে কনিডিয়া বলে এবং এই কনিডিওফোর নামক বিশেষ মাইসেলিয়ামের উপরে বহির্জনিষ্ণুভাবে উৎপন্ন হয়। কনিডিয়া অঙ্কুরিত হয়ে মাইসেলিয়াম গঠন করে। যৌন রেণুগুলো হচ্ছে অ্যাসকোস্পোর। হ্যাঁ, এরা কোথায় থাকে না অ্যাসকাসের মধ্যে, অর্থাৎ এরা থলের ভিতরে অবস্থান করে এবং এন্ডোজেনাস হয়ে উৎপন্ন হয়। বোর্ডে ছবি দেখো, আমি যেটা আঁকতে চেয়েছি লক্ষ্য করো, ভালো করে দেখো কি বলছি। প্রথম কথা হচ্ছে কি যে কনিডিওফোর এবং কনিডিয়া। ধরো ছত্রাকে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা কি বলা হচ্ছে হাইফা। এই হাইফার উপরে কি হচ্ছে, এই হাইফার উপরে তৈরি হয়েছে কনিডিওফোর। এই হাইফার উপরে তৈরি হয়েছে কি কনিডিওফোর। এই হাইফার উপরে তৈরি হয়েছে কনিডিওফোর। এটা হচ্ছে একটা কনিডিওফোর। এই কনিডিওফোরের উপরে এইগুলো সব হচ্ছে কনিডিয়া। কনিডিয়া তৈরি হয়েছে। তাহলে এটা একটা কনিডিয়া, এটাকে এই কনিডিয়া প্রথম তৈরি হয়ে তারপরে এইগুলো পরপর পরপর কনিডিয়া তৈরি হয়েছে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে কি কনিডিয়া, আর এইটার নাম হচ্ছে কনিডিওফোর। হ্যাঁ, এই কনিডিয়া এটা 1 নম্বর কনিডিয়া, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তাহলে প্রথম যে কনিডিয়া তৈরি হয়েছে সেটা সবচেয়ে উপরে আছে, সেই জন্য একে বলা হচ্ছে বহির্জনিষ্ণুভাবে উৎপন্ন হয়েছে। ক্লিয়ার হলো? এরপরে আমি চলে যাই অ্যাসকোস্পোর কোথায় তৈরি হচ্ছে না। দেখো এইরকম অনেকগুলো অ্যাসকাস যাকে বলা হচ্ছে কি সেই জন্য, বা কি বলা হচ্ছে থলে, এই জন্য একে বলা হচ্ছে থলে ছত্রাক বলা হয়। এই অ্যাসকাসগুলোর মধ্যে অসংখ্য কি থাকবে, মানে পত্রে অসংখ্য বলতে কি 8টা করে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এই 8টা করে কি থাকবে অ্যাসকোস্পোর তৈরি হবে। তাহলে এইগুলোকে আমরা বলছি অ্যাসকোস্পোর, আর এইগুলোকে বলা হচ্ছে কি অ্যাসকাস। আর এটা যে এই যে পুরো যে ফ্রুট বডির মধ্যে রয়েছে তাকে বলা হচ্ছে কি ফ্রুট বডি বা ফলদেহ। একে বলছে ফ্রুট বডি বা ফলদেহ। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার চলে যাব আমরা পরেরটা। দেখো এবারে চলে আসি তাহলে এন্ডোজেনাস এবং এক্সোজেনাস। তাহলে কনিডিয়া তৈরি হচ্ছে এক্সোজেনাসলি আর অ্যাসকোস্পোর তৈরি হচ্ছে এন্ডোজেনাসলি। এই অ্যাসকাই গুলো, মানে অ্যাসকাই কেন বলা হয়েছে বহুবচনে, গুলো বিভিন্ন ভাবে সজ্জিত হয়ে ফলদেহ গঠন করে, যাদের ফ্রুটিং বডি বলা হচ্ছে অ্যাসকোকার্প বলে। এই ধরনের ছত্রাকের কিছু উদাহরণ হলো অ্যাসপারজিলাস। এই যে অ্যাসকোকার্পটা কি, অ্যাসকোকার্প হবে, অ্যাসকোকার্পটা কি না ফ্রুট বডি, অ্যাসকাস অর্থাৎ অ্যাসকোমাইসিটিসের যে ফ্রুট বডি তাকে আমরা বলছি অ্যাসকোকার্প। ঠিক আছে? এবারে ক্লাভিসেপস, পারপিউরা, নিউরোস্পোরা। এই নিউরোস্পোরাকে বলা হচ্ছে জৈব রাসায়নিক ও জিনগত পরীক্ষার ক্ষেত্রে নিউরোস্পোরা বহুলভাবে ব্যবহৃত হয়। মানে আমাদের জেনেটিক্সে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে ছত্রাক সেটা হচ্ছে নিউরোস্পোরা। মোরালস এবং টাফেলস এই দুটো হচ্ছে খাদ্য উপযোগী কি অ্যাসকোমাইসিটিস। ঠিক আছে?
এরপরে চলে যাব কি ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে। ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীভুক্ত পরিচিত ছত্রাকগুলি হলো মাশরুম, ব্র্যাকেট ছত্রাক এবং পাফবল। আমরা দেখেছি খড়ের ছাতু আমরা খেয়েছি, সেই খড়ের ছাতুগুলো হচ্ছে সবই হচ্ছে ব্যাসিডিওমাইসিটিসের আন্ডারে পড়ে। রাস্ট এবং স্মার্ট এই হচ্ছে রোগ সৃষ্টি করে, রাস্ট এবং স্মার্ট হচ্ছে রোগ, এবং এই রোগগুলা সৃষ্টি করে কে? ব্যাসিডিওমাইসিটিস ছত্রাক। মাইসিয়ামটি শাখান্বিত ও প্রস্তর আকার বিশিষ্ট, আমি বলে দিয়েছি ডলিপোর সেপ্টাম থাকবে। এদের ক্ষেত্রে সাধারণত অযৌন রেণু অনুপস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো অযৌন রেণু নেই। এরা সচরাচর খণ্ডীভবন পদ্ধতিতে অঙ্গজ জনন সম্পন্ন করে। খণ্ডীভবন মানে হচ্ছে যেমন স্পাইরোগাইরা করে, একটা অনুসূত্র ভাগ হয়ে দুটো কি তৈরি করে, মানে উদ্ভিদ তৈরি করতে পারে, এরাও সেরকম করতে পারে। এদের দেহে জননাঙ্গ অনুপস্থিত, এদের কোনো জননাঙ্গ নেই। এই পয়েন্টগুলো ভালো করে দেখবে। কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের স্ট্রেইন বা জিনোটাইপ এর দুটি অঙ্গজ বা দেহকোষ মিলিত হয়ে প্লাজমোগ্যামি সম্পন্ন করে। অর্থাৎ এখানে দুটো কোষ কিন্তু মানে কি হিসাবে কাজ করছে? জনন অঙ্গ হিসাবে, মানে জনন কোষ হিসেবে কাজ করছে, জনন অঙ্গ নয়, জনন কোষ হিসেবে কাজ করছে। এখানে 4টি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ব্যাসিডিওস্পোরগুলি বহির্জনিষ্ণুভাবে উৎপন্ন হয়। আমি ছবি এঁকে দেখাবো তোমাদেরকে কি করে হয়। ব্যাসিডিয়াম গুলো ফলদেহে সজ্জিত থাকে এবং এই ফলদেহগুলোকে বলা যায় ব্যাসিডিওকার। অ্যাসকোমাইসিসের ক্ষেত্রে মানে কি বলা হচ্ছে? অ্যাসকোকার, এবং ব্যাসিডিওমাইসিসে ব্যাসিডিওস্কার বলা হচ্ছে। এই শ্রেণীভুক্ত কিছু পরিচিত ছত্রাক হচ্ছে কি মাশরুম, অ্যাগারিকাস, আর উস্টিলাগুস মাড রোগ সৃষ্টি করে, পাকসেনিয়া রাস্ট রোগ সৃষ্টি করে। আর আমরা খড়ের ছাতু খাই, খড়ের যে ছাতু খাই সেটা হচ্ছে এক ধরনের মাশরুম, সেটা কিন্তু হচ্ছে ক্লোরেল্লা, সেটা কিন্তু অ্যাগারিকাস বাইস্পার নয়, ক্লোরেল্লা, পোরেল্লা, পোরেল্লা। ঠিক আছে, আমরা যে খড়ের ছাতুটা খাই। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাসকোস্পোর যে তৈরি হচ্ছে, দেখিয়েছি আমি। এবারে ব্যাসিডিওস্পোর, ব্যাসিডিয়ামের উপরে বহির্জনের সময় কি উৎপন্ন হয় তোমরা দেখো। তো এখানটাতে আমি ছবি আঁকছি, দেখো ব্যাসিডিওস্পোর, আমি এখানে অ্যাসকোস্পোর দেখিয়েছি। এবারে ব্যাসিডিয়াম কি বলে দেখো লক্ষ্য করে, এটা হচ্ছে ছত্রাকের একটা অনুসূত্র বা যাকে বলা হচ্ছে কি হাইফি। এই হাইফি থেকে তৈরি হচ্ছে কি না ব্যাসিডিয়াম, গদার মতো ব্যাসিডিয়াম তৈরি হচ্ছে। এই ব্যাসিডিয়ামের উপরে কি থাকবে না, এই ব্যাসিডিয়ামের উপরে এরকম 4টে কি থাকবে না উপবৃদ্ধি থাকবে। যেই 4টে উপবৃদ্ধি থেকে কি তৈরি হবে না ব্যাসিডিও রেণু তৈরি হবে। কি তৈরি হবে না ব্যাসিডিও রেণু তৈরি হবে। এই 4টে ব্যাসিডিও রেণু তৈরি হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। এই 4টে হচ্ছে ব্যাসিডিও রেণু। যেহেতু এরা বাইরে উৎপন্ন হচ্ছে সেহেতু এদের বলা হচ্ছে বহির্জনিষ্ণু, বহির্জনিষ্ণু ভাবে উৎপন্ন হচ্ছে বলে ধরা হচ্ছে। বহির্জনিষ্ণু উৎপন্ন হচ্ছে, তো যেহেতু এটা বাইরে তৈরি হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে কি না, এইগুলোকে বলা হচ্ছে ব্যাসিডিও রেণু বা ব্যাসিডিওস্পোর, আর এটাকে বলা হচ্ছে ব্যাসিডিয়াম, ব্যাসিডিয়াম বলা হচ্ছে। বোঝা গেল? ওকে, এরপর আমরা চলে যাব ডিউটেরোমাইসিটিস। এটা করে আজকে শেষ করব আমরা, তারপরে ক্লাসে নেক্সট আমরা আলোচনা করব। ঠিক আছে, এবারে চলেছি ডিউটেরোমাইসিটিস। এই শ্রেণীভুক্ত ছত্রাকেরা সচরাচর জননগতভাবে অসম্পূর্ণ ছত্রাক হিসাবে পরিচিত। আমি আগে বলেছি এদের যৌন জনন আবিষ্কৃত হয়নি, কারণ এদের ক্ষেত্রে কেবলমাত্র অযৌন অথবা অঙ্গজ দশার উপস্থিতি জানা যায়। যখন এই ধরনের ছত্রাকে যৌন দশা আবিষ্কৃত হয় তখন এদের ক্ষেত্র বিশেষে নির্দিষ্ট ছত্রাক শ্রেণীতে স্থানান্তরিত করা হয়। পরবর্তী সময় এদের মধ্যে সংযোগ স্থাপিত হলে ছত্রাকটির সঠিক শনাক্তকরণ হয় এবং তখন এদেরকে ডিউটেরোমাইসিটিস শ্রেণী থেকে সরিয়ে এনে অ্যাসকোমাইসিটিস বা ব্যাসিডিওমাইসিটিস বা ফাইকোমাইসিস এর অন্তর্ভুক্ত করা হয়। ডিউটেরোমাইসিটিসের অন্তর্ভুক্ত ছত্রাকেরা কনিডিয়া নামক অযৌন রেণুর সাহায্যে বংশবিস্তার করে। এদের মাইসেলিয়ামটি প্রস্থপ্রাকার বিশিষ্ট ও শাখান্বিত হয়, প্রস্থপ্রাকার বিশিষ্ট হবে এবং শাখান্বিত হবে। কিন্তু এদের কোনটা নেই বললাম, যৌন জননটা এদের ক্ষেত্রে নেই। ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্ত জানলাম। পরের দিন আমরা কিন্তু উদ্ভিদ রাজ্য সম্বন্ধে জানবো। পরের ক্লাসে, পরের দিন হতে পারে বা মানে যবে হতে পারে, পরের ক্লাসে আমরা কিন্তু উদ্ভিদ রাজ্য সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছো কিভাবে পড়তে হবে, সেইভাবে তোমরা পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত থাকলো। ওকে, থ্যাংক ইউ।